আমরা হয়তো বামপন্থার দিকেই যাব কিংবা মধ্যপন্থী রাজনীতি হবে, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ, মানে একদম আমরা আমাদের মূল ব্যাপারটা হবে বাংলাদেশ, এর বাইরে হচ্ছে আর কিছু হবে না। ধর্মচর্চার একটা ধারাবাহিকতা হচ্ছে দেওবন্দিয়াত, ধর্মচর্চার একটা ধারাবাহিকতা সালাফিয়াত। আপনি কোনটাকে অস্বীকার করবেন? কোনোটাকেই তো আপনি অস্বীকার করতে পারবেন। আপনি পুরোটাকে যদি আপনি হচ্ছে মাঝেরকে অস্বীকার করেন, আপনার হচ্ছে ধর্মের একটা বড় সময় আপনাকে হচ্ছে অস্বীকার করে ফেলতে হবে। এই রাজনীতিটার জন্য আমরা কিভাবে রাজনীতি করব সেইটার একটা জায়গা আমরা, বা সেই একটা উদ্দেশ্য, একটা গোল আমরা খুঁজতেছিলাম যে আসলে ঠিক কোনভাবে আমরা হচ্ছে বিকাশের দিকে যাব। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সবচেয়ে বড় খবর কোনটা? আজকের সবচেয়ে বড় খবর হচ্ছে নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে। এবারে এই রাজনৈতিক প্ল্যাটফর্মের বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা রকম আলাপ আলোচনা দেখছি। আজকে স্ট্রিমে এই বিষয়টা নিয়ে আমরা আলাপ করব। আমাদের সাথে আলাপ করার জন্য আছেন লেখক এবং গবেষক মীর হুজাইফা আল মামদুহ। ভাই, শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আপনার কাছে আসলে প্রথমে জানতে চাই যে আসলে এই নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা আসলে কি এবং এইটার সাথে আপনি কেন? আচ্ছা, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মটা আসলে হচ্ছে রাজনীতি মক্ষ করার, রাজনীতি চর্চা করার এবং রাজনীতি বোঝার একটা প্ল্যাটফর্ম, আমি আমার মতো করে যেটা বুঝি এবং আমি যেই মানে যেভাবে এটার সাথে আছি, তা হচ্ছে আমরা হলো একটা কালেকটিভ উদ্দেশ্য নিয়ে আমরা হচ্ছে বাংলাদেশের মানুষের সাথে মিশবো, কথা বলবো, বাংলাদেশের মানুষের স্ট্রাগলগুলো বুঝবো এবং বুঝতে চেষ্টা করব তারা আসলে কোন রাজনীতিগুলো চান, কিভাবে রাজনীতি চান এবং কেমন রাজনীতি চান। এবং সেই হাত পাকানোটা, সেই হোমওয়ার্ক করার পরে, আমরা গ্রাউন্ড ওয়ার্ক হোমওয়ার্ক যা বলি, সেটা করার পরে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা হচ্ছে একটা রাজনৈতিক দলের দিকে যাবো কিনা এবং গেলে সেটা কিভাবে কেমন হবে আর কি। তো আমরা হচ্ছে এই প্ল্যাটফর্মটাকে আমরা বলতে চাই হচ্ছে একটা রাজনীতি মস্ক করার একটা প্ল্যাটফর্ম আর কি, যদি বলা যায় আর কি। যতগুলো খবর আমরা দেখলাম সবগুলো গণমাধ্যমে, একটা অংশ বলছে যে এনসিপি ত্যাগী নেতারা এখানে আসতেছেন। অ্যাজ এ হোল আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ে সক্রিয়ভাবে যে মুখগুলো ছিল তাদেরই একটা অংশ বা অনেকগুলো অংশই, যারা ধরেন পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক গ্রুপের সাথে হয়তো গেছে, অনেকে হয়তো যায় নাই, তারা মূলত এইটার সাথে আছে। তো এই যে এইখানে যে জুলাইয়ের পরে নতুন এক ধরনের রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আমরা করতেছিলাম, তারপরে জুলাইয়ের অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদেরকে নিয়ে এনসিপি হইল, সেই এনসিপি আবার বিভিন্ন ধরনের রাজনৈতিক পথ পরিক্রমার মধ্যে দিয়ে গেল, এখন আবার নির্বাচন সন্নিকটে। এই মুহূর্তেই এই যে অভ্যুত্থানপন্থী ছাত্রদের আরেকটা মোর্চা, এটা কেন তৈরি হইলো, কেন জরুরত হইলো এটার? দেখেন, আমরা হচ্ছে একটা নতুন রাজনৈতিক ব্যবস্থা আমরা তো চাইছিলামই ইয়ের পর থেকে, এই 5 তারিখের পর থেকেই। কারণ 5 তারিখের পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে একটা রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছিল। কারণ হাসিনার যে সে হচ্ছে সব জায়গায় তো সে হলো এমনভাবে দখল করছে যে সব জায়গাতেই শূন্যতা তৈরি হয়েছে। তো ফলে রাজনৈতিক দিক থেকেও একটা ভালো রকমের শূন্যতা তৈরি হয়েছে। সেই শূন্যতার জন্য তো আমরা হচ্ছে রাজনীতি খুঁজতেছিলাম। এবং এনসিপি যদিও চেষ্টা করছিল, কিন্তু এনসিপি আলটিমেটলি সেই দিকে যেতে পারে নাই এবং সে হচ্ছে ট্র্যাডিশনাল রাজনীতির মধ্যেই ঢুকে গেছে। তো ফলে আমরা যারা হচ্ছে ভাবতেছিলাম, খুঁজতেছিলাম যে আমাদের একটা নতুন রাজনীতি লাগবে, যে রাজনীতিটা হবে হচ্ছে মানুষের প্রাণ এবং প্রকৃতির বিকাশের জন্য, হ্যাঁ, যে রাজনীতিটা হচ্ছে অন্য সব কিছু বাদে প্রাণ এবং প্রকৃতির দিকেই তাকাবে, প্রাণ এবং প্রকৃতি আমরা একত্রে বিকশিত হব ভাববে, হ্যাঁ, এবং সেখানে হচ্ছে কোনো আদর্শ, কোনো পরিচয়, সেটা যে কোনো পরিচয়ই হোক, কোনো পরিচয় সেই রাজনৈতিক ক্ষেত্রে এবং সেই বিকাশের ক্ষেত্রে কোনো ধরনের বাধা দিবে না, বাধা হবে না। তো ফলে সেটার জন্য আমরা আসলে বসেছিলাম। তো আমরা হচ্ছে নানাভাবে নানা জায়গায় যে মানুষগুলো কাজ করতেছিলাম, আমরা হচ্ছে নানাভাবে নানা জায়গায় নানা কিছু করছি। ধরেন আমরা হচ্ছে তারপরে হচ্ছে মাঝের ভাঙা, মন্দির ভাঙা, সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আমরা হচ্ছে যত খুন হয়েছে, বিশেষ করে আমাদের শহীদ ওসমান হাদি থেকে শুরু করে আরও যারা আছে, দীপু দাস থেকে শুরু করে সবার মৃত্যুতেই হচ্ছে যেন আমরা কথা বলেছি। আমরা চেয়েছি এমন একটা রাজনৈতিক অবস্থা, পরিমণ্ডল, যেখানে প্রত্যেকটা মানুষ তার কথা বলতে পারবে। তো ফলে এই চর্চাটার মধ্যে থেকেই আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই চর্চাটা চলছে, আমরা এখন একটু এটাকে রাজনৈতিক রূপ দিই, কারণ রাজনৈতিক রূপ দেওয়াটাই তো আলটিমেট লক্ষ্য আমাদের। তো ফলে সেই থেকেই হচ্ছে এই একটা আলাপ শোনা যাচ্ছে যে সোশ্যাল লিবারাল ডেমোক্রেটিক একটা আদল আছে এই পার্টিটা।
এই যে এই শব্দবর্গগুলা এইটার সাথে আসলে মানে এই যুক্ততাটার কারণ কি? দেখেন ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা আসলে এই রাজনীতিটার জন্য আমরা কিভাবে রাজনীতি করব সেইটার একটা জায়গা আমরা বা সেই একটা উদ্দেশ্য, একটা গোল আমরা খুঁজতেছিলাম যে আসলে ঠিক কোনভাবে আমরা হচ্ছে বিকাশের দিকে যাব। তো ফলে আমরা ঠিক করছি যে ধরেন এতদিন আমাদের রাজনীতিতে নানাভাবেই কালচার, নানাভাবেই নানা কিছু চলে আসছে, ধর্ম, কালচার, তারপর হচ্ছে নানা কিছু, কিন্তু মানুষের পেটের রাজনীতি বা অর্থনীতির রাজনীতিটা থাকে নাই। তো ফলে এই যে এই বর্গগুলো অর্থনৈতিক দৃষ্টিকোণ, অর্থনৈতিক বোঝাপড়া কেমন হবে, সেই বোঝাপড়া থেকেই হচ্ছে এই বর্গ, এই শব্দবন্ধগুলো তৈরি হয়েছে, এই শব্দবন্ধগুলো আসছে আর কি। আরেকটা যেটা কালকের আলাপের থেকে দেখলাম সেটা হচ্ছে যে বাংলাদেশপন্থী রাজনীতির একটা আলাপের কথা, সেটা আপনার কাছ থেকে আসছে। এইটা একটু ভেঙে বুঝতে চাই, এটা নিয়ে আচ্ছা, বাংলাদেশপন্থী ব্যাপার যেটা হয়েছে, আমি বাংলাদেশপন্থী রাজনীতি এটা বলার পরে দেখলাম অনেকেই মানে আঘাত পেয়েছেন এবং তারা মনে করেছেন যে তাদেরকে কোনোভাবে আদর করা হয়েছে, বা আসলে ব্যাপারটা তাদেরকে আদর করা হয়নি, বরং আমরা একটা মানে যেহেতু এই বাংলাদেশের মানুষের মধ্যে বাম রাজনীতিকে, মানে যেহেতু বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশা ছিল যে রাজনীতিটা কেমন হবে, এবং আমাকে সাংবাদিক আসলে ঠিক যিনি জিজ্ঞেস করছিলেন তিনি আমাকে ভালোভাবে বুঝতে চাইছিলেন যে আসলে রাজনৈতিক দলটা কেমন হবে। তো আমি ওনাকে ঠিক অল্প কথায় বোঝাতে গিয়ে আমি বলছি যে আমরা হয়তো বামপন্থার দিকেই যাব কিংবা মধ্যপন্থী রাজনীতি হবে, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশ, মানে একদম আমরা আমাদের মূল ব্যাপারটা হবে বাংলাদেশ, এর বাইরে হচ্ছে আর কিছু হবে না। তো এই ব্যাপারটা ছিল, কিন্তু তারেক রহমান তো এই কথা বলতেছেন বাংলাদেশ ফার্স্ট, এবং বাংলাদেশ পন্থার রাজনীতি, সবাই তো বাংলাদেশ নিয়ে, তো আমাদের আলাপটা সেইভাবেই গেছিল, কিন্তু আমি তো সবাই মনে করছে যে আমরা তাকে কোনোভাবে খারিজ করছি কিনা, আমরা কাউকেই কোনো ট্যাগের আন্ডারে ইয়ে করিনি, বরং আমরা আমাদের রাজনীতিটা বোঝানোর জন্য শব্দবন্ধটা ইউজ করা হয়েছে। তবে এবং ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে ওইটাও আলটিমেট কিছু না, বরং আমাদের কালেকটিভ সিদ্ধান্তটাই হবে হচ্ছে আমাদের রাজনৈতিক জায়গা, এবং সেটা এখনো নির্ধারিত হবে। আমরা 16 তারিখে দেখবো যে আমাদের কি হয়, কোন দিকে যায়, এবং তারপরে হচ্ছে আমাদের দীর্ঘ একটা অনুশীলন চলবে, সেই অনুশীলনের পরে আমরা ঠিক করবো আসলে আমাদের রাজনীতিটা কি। তবে আমাদের রাজনীতি মানে আমাদের রাজনীতি বাংলাদেশ যদি যেটা বলে যে এটা হচ্ছে ব্যাপার। এবং আরো একটা বিতর্ক যেটা হচ্ছে নাম প্রসঙ্গে বিতর্ক, যে একবার শুনতেছি জনযাত্রা, আবার বলা হচ্ছে পিপলস মার্চ, আবার অনেকগুলো নামের আলাপ, এবং আপনি বলছেন এগুলো আসলে সিদ্ধান্ত হতে হতে আগাবে, এবং এটা সম্ভবত শুরুতেই কি একটা রাজনৈতিক দল হচ্ছে না বা একটা প্ল্যাটফর্ম হচ্ছে, এইটা নিয়ে একটু ধোঁয়াশা তৈরি হচ্ছে। প্রথম দিকেই যেহেতু রাজনৈতিক শূন্যতা আছে, তো আমাদের অনেকেই মনে করেছিলেন যে একটা রাজনৈতিক দল করা উচিত এখনই, কিন্তু আমাদের অনেকেরই মনে হয়েছে যে আসলে এখন রাজনৈতিক দলের চাইতে একটা রাজনৈতিক দল করলে যে কোনো একটা রাজনৈতিক দল হয়ে উঠবে, কিন্তু ঠিক আসলে মানুষ কি চায়, মানুষ কিভাবে কথা বলতে চায়, বা মানুষের আসলে আকাঙ্ক্ষা আমরা বোঝা হয় না। এবং আমাদের আসলে আমরা যারা ঢাকায় থাকি, ঢাকায় বড় হয়েছে, আমাদের তো ওইভাবে মানুষের সাথে মেশা হয় না, গ্রামগঞ্জে গিয়ে মানুষের রাজনীতিটা জানা হয় না। তো ফলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা আসলে এই জিনিসটা আগে করা উচিত, আমাদের হচ্ছে হোমওয়ার্ক করা উচিত, একদম গ্রাউন্ড ওয়ার্ক করে, ডিটেইল গ্রাউন্ড ওয়ার্ক করে একটা রাজনীতি আমাদের বোঝা উচিত এবং তৈরি করা উচিত যে আমরা এই রাজনীতিটার দিকে যাব এবং যাইতে চাই। তো ফলে হচ্ছে এই জন্য হলো দল না প্ল্যাটফর্ম, তারপরে হচ্ছে নামের যে ইয়েগুলো, সে ব্যাপারগুলো তৈরি হয়েছে। এবং আমরা রাজনীতির ক্ষেত্রে আমরা একটা অ্যাবসলিউট গণতান্ত্রিক ব্যাপারের দিকে আমরা চাই, আমরা হচ্ছে গণতান্ত্রিকভাবে রাজনীতিটা করব, এবং এখানে হচ্ছে কোনো একজন নেতা হয়ে থাকবে না, বরং আমাদের যারাই নেতা থাকবেন, যারাই দায়িত্বপ্রাপ্ত হবেন, যেভাবেই দায়িত্বপ্রাপ্ত হন, সে দায়িত্বটা রোটেশন ঘুরতে থাকবে, এবং আমাদের সিদ্ধান্ত হবে হচ্ছে একটা কালেকটিভের মাধ্যমে। তো এই ব্যাপারগুলো যাতে অনেকগুলো একসাথে আমরা অনেকজন বিকশিত হইতে পারি, অনেক কয়টা নেতার আবির্ভাব হয় আমাদের ইয়ের মধ্যে, আমাদের রাজনৈতিক এই প্রচেষ্টা এখানে আছে। আচ্ছা, এবার একটু অন্য ইস্যুতে যাই, যে জাস্ট 2 দিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতেছিলাম, যে আমার মেমোরিতে আসতেছে যে আপনাকে আমি যখন প্রথম চিনলাম, এবং সেই ঘটনাটা হচ্ছে কাওয়ালি, যে আপনি টিএসসিতে একটা কাওয়ালি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছিলেন, এবং সেইটাকে ঘিরে ছাত্রলীগের একটা মারামারির ঘটনা একটু রিকল করেন না? আচ্ছা, সেটা হচ্ছে আমি আসলে সবসময়ই এমন কিছু চাইছি যে আমাদের এখানকার যে বৈচিত্র্য, ঢাকা বাংলাদেশ কেন্দ্রিক যে বৈচিত্র্য, আমাদের কালচারের, সংস্কৃতির যে বৈচিত্র্যগুলো আছে, সেই বৈচিত্র্যগুলো নিয়ে কথা বলতে, সেই বৈচিত্র্যগুলোকে তুলে ধরতে, সেই বৈচিত্র্যগুলো যাতে আলাপে থাকে সেটা করতে। তো সেই সময় আমার হচ্ছে পুরান ঢাকার এক পীরের সাথে পরিচয় হয় আর কি।
তো শাহবাজি ভাই, তো শাহবাজি ভাইয়ের সাথে আলাপ করতে গিয়ে শাহবাজি ভাই বললেন যে কাওয়ালি, তার আগ থেকে আমি হচ্ছে কাওয়ালি শুনতাম, আমার কাওয়ালি খুবই ইয়ে ছিল, কারণ আমি একটু স্পিরিচুয়াল মানুষ, তো ফলে আমার হচ্ছে কাওয়ালির কথাগুলো ইয়েগুলো আমাকে খুব নাড়া দেয়। তো শাহবাজি ভাই বললেন যে ঢাকাতেই 400 বছর ধরে কাওয়ালি হয়, মানে ঢাকার শুরু থেকে তারও আগ থেকে হচ্ছে কাওয়ালির ইয়ে হয়, কিন্তু ঢাকায় যে কাওয়ালি এবং ঢাকার যে কাওয়ালি সেটা নিয়ে কোনো আলাপই নাই। তো আমার তখন মনে হলো যে আমার একটা কাওয়াল, আমার এইটা নিয়ে আলাপ করা উচিত। তো হচ্ছে আমি হলো ফেসবুকে পোস্ট দিলাম যে আমরা কাওয়ালি করতে চাই, তো অনেক মানুষ রাজি হলেন, তো আমরা একটা ডেট ঠিক করে ফেললাম। ডেট ঠিক করে হচ্ছে ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা তো মানে যেহেতু আমরা জানি যে একটা সেই সময় সরকার হচ্ছে অনির্বাচিত সরকার, অগণতান্ত্রিক সরকার, এবং তারা হচ্ছে প্রচণ্ডভাবে আগ্রাসী ফ্যাসিস্ট, যে মাফিয়া যায় বলি আর কি। তো সেই সরকারের সাথে কোনোভাবে তো আমরা আমাদের সমঝোতা করার ইয়ে হয় না, মানে প্রশ্নই আসে না। তো ফলে আমরা হচ্ছে আমাদের মতো করে দাঁড় করালাম, এবং যেহেতু আমার সেই সময়, বিশেষ করে আমার সেই সময় মানে কোনো রাজনৈতিক ইয়ে ছিল না, তো আমার ডাকে দেখা গেল যেদিন আমরা কাওয়ালি সেদিন হচ্ছে বিকালের আগেই 1000-2000 মানুষ হচ্ছে একদম টিএসসিতে ভরে গেছে, আমরা ইয়ে করতেছি। কিন্তু সকাল থেকেই ছাত্রলীগ হচ্ছে নানাভাবেই অসহযোগিতা করছে, প্রথমে কারেন্ট দেয় নাই, তারপর হচ্ছে ডেকোরেটরকে ফিরা দিছে, শেষ পর্যন্ত যখন আমাদেরকে আটকাইতে না পারছে তখন হচ্ছে হামলা করছে, এবং ভাঙচুর করার পর দিন থেকে আমরা দেখলাম যে কাওয়ালি হচ্ছে বাংলাদেশের জাতীয় ইয়ে হয়ে গেছে, জাতীয় বিষয় হয়ে গেছে। এবং 24 তারিখের পরে আমরা দেখছি যে কাওয়ালিটাকেই মনে করা হয়েছে যে অনেক দিন পর্যন্ত যে কাওয়ালিটাই হচ্ছে হাসিনার বা হচ্ছে তারপরে এখন সেটা কমে গেছে। তো এইটাই তো ধরেন আপনার ওই পরিচয়ের পার্টটা এই জন্য আনলাম যে ধরেন আপনি বলতেছিলাম না আপনি একটা স্পিরিচুয়াল মানুষ এবং আপনাকে এই জিনিসগুলো কিভাবে নাড়া দেয়। আমি কিন্তু অনেকদিন ধরে দেখতেছি যে ধরেন জুলাই অভ্যুত্থানের পরে এই বাংলাদেশের মাজারগুলোতে যে হামলাগুলো হচ্ছে আপনি খুব সক্রিয় এখানে, কিন্তু আবার ধরেন এখানে যে 90% মুসলমান, তার ভিতরে আবার একটা অংশ মনে করে যে এইগুলো থাকতে পারবে না, ভাঙচুর করে ফেলতে হবে। তো কেন আপনি মনে করেন যে এইটারও স্পেস থাকা দরকার? ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে ধরেন প্রথমত সমাজের মধ্যে চিন্তার বৈচিত্র্য না থাকলে সমাজ অথরিটেরিয়ান অটোক্রেটিয়ান একটা দিকে চলে যাবে, যেটা হচ্ছে আমরা হাসিনার আমলেই দেখছি। তো ফলে সমাজের মধ্যে সব সময় বৈচিত্র্য, যত বেশি বৈচিত্র্য জিয়ায় রাখা যায় তত বেশি সমাজের জন্য মঙ্গল, সমাজ একত্রে বিকশিত হইতে পারবে। তখন আমরা যদি হচ্ছে সমাজের চিন্তাগুলোকে বন্ধ করে দিতে চাই, তখনই হচ্ছে সমাজটা হচ্ছে এককেন্দ্রিক হয়ে যাবে এবং সমাজের মধ্যে একটা অথরিটেরিয়ান একটা হচ্ছে ব্যবস্থা তৈরি হবে আর কি। এইটা হচ্ছে একটা বড় ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা হয়েছে সেটা হচ্ছে ধরেন মাজার কেন্দ্রিক ইসলাম চিন্তা এবং চর্চার বোঝাপড়া, কিংবা অন্য যে কোনো ইসলাম চিন্তার চর্চা এবং বোঝাপড়া, সবগুলো কিন্তু আমাদের এই অঞ্চলের একটা বৈশিষ্ট্য। এই অঞ্চলের মানুষের হাজার বছরের ধর্মচর্চার একটা ধারাবাহিকতা হচ্ছে মাজার, ধর্মচর্চার একটা ধারাবাহিকতা হচ্ছে দেওবন্দিয়াত, ধর্মচর্চার একটা ধারাবাহিকতা সালাফিয়াত। আপনি কোনটাকে অস্বীকার করবেন? কোনোটাকেই তো আপনি অস্বীকার করতে পারবেন। আপনি পুরোটাকে যদি আপনি হচ্ছে মাজারকে অস্বীকার করেন, আপনার হচ্ছে ধর্মের একটা বড় সময় আপনাকে হচ্ছে অস্বীকার করে ফেলতে হবে। আপনি সেই সময়টাকে ধর্ম দিয়ে আপনি বিচারই করতে পারবেন না। আমাদের ধর্ম ছিল, আমাদের কালচার ছিল, আমাদের মন মানসিকতা সব কিছু সেই ধর্ম বোঝাপড়া থেকেই তৈরি হয়েছে। তো ফলে আপনি এটাকে কীভাবে বাদ দিবেন? তো আমি মনে করি যে হচ্ছে কোনো একটা কিছুকে যদি আমরা বাদ দিতে চাই, তাহলে আমাদের কালেকটিভ হিস্ট্রিকে বাদ দেওয়ার একটা ব্যাপার হবে আর কি। এইটা তো বাদ দেওয়া কোনোভাবেই যায় না, মানে যতদিন আমি হচ্ছে বাংলাদেশের মানুষ, আমি তো এই বিষয়গুলো বাদ দিতে দিব না, বা আমি এটা নিয়ে কথা বলে যাবো সবসময়। তো ফলে আমি আমার ওই দায়িত্ব থেকে হচ্ছে আলাপগুলো করতে থাকি। হ্যাঁ, কিন্তু এই যেটা আমরা খুব প্রকটভাবে দেখতে পাই, এমনকি সোশ্যাল মিডিয়ায় আপনিও তো মারাত্মকভাবে বুলিড হন, এবং এই পক্ষ নিছেন দেখে আপনি দেখাচ্ছেন যে আপনি শাহবাগী হয়ে যাচ্ছেন, বা আপনি হচ্ছেন যে মানে এমন কোনো ট্যাগ তো নাই যেটার আওতায় আপনি পড়েন নাই, যে মানে আপনি ছাত্রলীগের হাতে একদম ইহুদি নাসারাদের এজেন্ট থেকে জঙ্গি পর্যন্ত সমস্ত ট্যাগ আমার কাছে আছে, সমস্ত ট্যাগ আপনার কাছে আছে। তো কিন্তু তারপরেও এই ঘটনাগুলোকে তো এড়ানো যাচ্ছে না। আমরা দেখলাম যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা খুব একটা কনসেনসাসের সরকার পাচ্ছি, বা আমরা মনে করতেছিলাম যে একটা সবচেয়ে ভালো সময়টা আমরা এখানে পার করব। কিন্তু এখানে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা থেকে শুরু করে, এই যে আমরা কিছুদিন আগে দেখলাম যে দীপু দাস ছেলেটাকে যেভাবে হত্যা করা হইলো ধর্ম অবমাননার ধোয়া তুলে,
তো আপনার কাছে কি মনে হয় যে ধরেন আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারতেছি যে একটা নির্বাচন দরকার এবং একটা নির্বাচন না আসলে স্টেবিলিটিগুলো আসবে না, কিন্তু নির্বাচন হওয়ার পরেও তো এই এলিমেন্টগুলো থাকবে। একটা বিষয় ছিল যে কি একটা সময় পর্যন্ত মত প্রকাশের স্বাধীনতা ছিল না। আমরা এখানে আলাপ করছি 700-র বেশি সাংবাদিক কিন্তু আওয়ামী লীগের আমলে কারা নির্যাতন করছে, কিশোর মানে কিভাবে নির্যাতিত হয়েছে, মুশতাক ভাইকে মেরেই ফেলা হয়েছে। আবার মত প্রকাশের স্বাধীনতা আসার পরে আবার এক ধরনের অন্যরকম ফ্যাসিবাদদের উত্থান কি দেখতে পান? হ্যাঁ, ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে 5 তারিখের আগে আমাদের তো চিন্তার চর্চাই আমরা করতে পারতাম না। জি। তো ফলে চিন্তার চর্চা করতে না পারার ফলে চিন্তাগুলো তো থেকে গেছে। আপনি যখন চিন্তাকে দাবায় রাখবেন বা কোনো কিছুকে দাবায় রাখবেন তো সেটা তো শক্তিশালী হবে, সেটা শক্তিশালী হলে ব্লাস্ট করবে। জি। তো আপনি যদি সবগুলোকে একসাথে একই সাথে সব মানে সহাবস্থান করতে দিতেন তখন সবার মধ্যে একটা ধৈর্যের একটা সহিষ্ণুতার ব্যাপার গড়ে উঠতো, কিন্তু সেই জিনিস থাকে নাই অনেক বছর। তো ফলে যখনই হচ্ছে একটা খোলা মাঠ পাইছে সবাই মনে করছে এইবার এই সময়টাই হচ্ছে তার ক্ষমতা বুঝে নেওয়ার সময়। তো ফলে সে কী করছে, সে দেখছে যে হচ্ছে সে কার উপরে আগে হচ্ছে তার চেয়ে দুর্বলকে, তার চেয়ে যে দুর্বল তার উপর সে তার ক্ষমতা প্রদর্শন করছে, তার চেয়ে যে দুর্বল তার উপর সে ক্ষমতা প্রদর্শন করছে, এই একটা চক্রের মধ্যে চলে আসছে। তো ফলে দুর্বলেরা বারবার, যেই দুর্বল ছিল সেই হচ্ছে বারবার আক্রমণের শিকার হয়েছে, কারণ অন্য আরেকটা দল তাকে আক্রমণ করে তার ক্ষমতার রাজনীতিটাকে হচ্ছে নিশ্চিত করতে চাইছে আর কি। তো ফলে এই জায়গাটা ঝামেলা হয়েছে। এখন নির্বাচিত সরকার যদি এই জায়গাটা নিশ্চিত করে যে প্রত্যেকটা চিন্তা চর্চা, চিন্তার অবস্থান সমাজের মধ্যে সমানভাবে থাকবে, তখন হয়তো আমরা একটা ভালো দিক দেখতে পারবো। না তো এই যে এই মারামারিটা, এই গন্ডগোলটা তো লেগেই থাকবে। এটা সরকারের কাজ, এটা একদম শক্ত হাতে এই জিনিসটা সহাবস্থানটাকে রক্ষা করতে হবে, এছাড়া আসলে উপায় নেই। ওকে, একই বিষয়টা কিন্তু আমরা নারীর প্রশ্নেও দেখতে পাই, যে ধরেন জনগোষ্ঠীর একটা বড় অংশ নারী, এবং আমরা তো জুলাইয়ের বন্দোবস্তকে আমরা এভাবেই বুঝতে চাই যে যেই পোশাকে থেকে এখানে আসছে সব পক্ষ এখানে আসছে এবং মিলেমিশে একাকার হয়ে গেছে, কিন্তু ফেরত যাওয়ার পরে দেখা গেল যে একটা নির্দিষ্ট পোশাকের বিরুদ্ধে আবার এক ধরনের একটা চিন্তা তৈরি হচ্ছে এবং সেটাকে কেউ অ্যাড্রেস করতেছে না। আমরা দেখলাম একটা নারী সংস্কার কমিশন হলো, সে কিছু সমালোচনার মধ্যে পড়লো, কিন্তু এরপরে এইটার খবরই হারায় গেল। তো আলটিমেটলি নারীকে তো অ্যাড্রেস করা হচ্ছে না। না, অ্যাডজাস্ট তো করা হচ্ছে না। এটাই তো মানে আমি হচ্ছে এই 5 তারিখের পর থেকে যতগুলো ইনসিডেন্ট আছে সবগুলোকে আমি ক্ষমতার ইনসিডেন্ট দিয়ে দেখতে, মানে ক্ষমতা প্রশ্ন দিয়ে আমি দেখতে পছন্দ করি, এবং দেখে আমি এগুলোর সবগুলোরই উত্তর পাইছি। কারণ এখানে প্রত্যেকটাই হচ্ছে ক্ষমতার জায়গা। ধরেন একই সাথে ধর্মীয় ক্ষমতা থেকে শুরু করে রাজনৈতিক ক্ষমতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা চিন্তার মানুষ তার ক্ষমতাকে হচ্ছে অর্জন করতে চাইছে, তার ক্ষমতাকে গ্রাস্প করতে চাইছে। তো ফলে সে হচ্ছে ক্ষমতা কিভাবে দেখাবে, কিভাবে সে ইয়ে করবে। তো ক্ষমতা দেখানোর জন্য আপনাকে আলটিমেটলি আগ্রাসী হইতে হবে, নাহলে আপনার ক্ষমতা আছে এটা কেউ বুঝবে না। তো ফলে ওই কাজটাই ঘটছে কিন্তু পুরোটা সময়। এখানে মানে এই অংশের আলাপের শেষ প্রশ্নটা এটাই করবো, যেটা আমরা দেখলাম যে কি মব, এবং এই পুরো সরকারের আমলে মবের বিষয়ে খুব একটা সক্রিয় দেখা গেল না সরকারকে, এবং শেষ পর্যন্ত আমরা দেখলাম যে প্রথম হলো ডেইলি স্টারের হামলার ঘটনা, এবং ডেইলি স্টারের ঘটনাতে এত নির্মম যে কয়েকজন সাংবাদিক উপরে ছিলেন, মনে হচ্ছে যেন পুড়িয়ে মেরে ফেলা হবে আর কি। তো যেই কথাটা আমরা জুলাইয়ের আগে বলতাম বা জুলাইয়ের পর থেকে আরো শক্তভাবে বলা শুরু করলাম যে আমাদের আসলে মতবিরোধ থাকতে পারে, কিন্তু কথার মাধ্যমে এটা মীমাংসা করতে হবে। কিন্তু সমস্যাটা যেটা হইলো, আরেকটা পক্ষের কথা আগুন হয়ে ফিরে আসলো, কথা আর সেইটাকে সীমিত করতে পারলো না। আমরা দেখলাম ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা, এবং কি ভয়ঙ্কর, কি নৃশংসভাবে তাকে হত্যা করা হইলো, এবং সেই আগুনটাকে এই পর্যন্ত নিয়ে আসা হলো। ধরেন ওসমান হাদি নিজেও তো, ধরেন আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা দেখছি যে কি উনিও কিন্তু অনেকগুলা মতকে নিয়ে চলার একটা ভঙ্গি তার মধ্যে ছিল। ওসমান হাদি তো আসলে ওই সব মতকেই তো জায়গা দিতে চাইছেন। ওসমান হাদি প্রথম আলোর মতো আরেকটা প্রথম আলো তৈরি করতে চাইছেন। ওসমান হাদি ইনকিলাব সেন্টার তৈরি করছেন হচ্ছে ধরেন সে হচ্ছে একটা কালচারাল হাব তৈরি করার জন্য। সে তো হচ্ছে কাউকে সমাজে অবস্থিত এবং প্রতিষ্ঠিত কাউকে কখনোই হার্ম করতে চায় নাই। তো ফলে যেই হার্ম করতে চায় সে তো আসলে মানে হাদির নামে রাজনীতি করতেছে, হাদিকে নিয়ে, কিন্তু সে হাদির রাজনীতিটা করতেছে না। কিন্তু প্রশ্নটা হচ্ছে এখানে, ধরেন এখানে যদি আবার পুলিশ বা প্রশাসন সক্রিয় হয়ে যায়, পুলিশ যেসব কথাগুলো বলতেছিল আর কি, তাহলে আবার তাকে এদের উপরে হামলা করতে হচ্ছে, মবকারীদের উপরে। কিন্তু
আবার ধরেন সোশ্যালাই তো সবাই মোটামুটি এটাকে কন্ডেম করতেছে, কিন্তু আলটিমেটলি কোনো লক্ষণ নাই। আমরা কালকেও দেখছি যে কি আসামি ভাঙে নিয়ে আসতেছে পুলিশ, 5 জন আহত, ভয়ঙ্কর অবস্থা। আপনার কি মনে হয় নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতির অবসান ঘটবে? আমি মনে করি, আমি আশা করি এই নির্বাচিত সরকার আসলে এই পরিস্থিতির অবসান ঘটবে। কারণ যখন একটা সরকার নির্বাচিত হবে তখন সে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকার মানুষের ম্যান্ডেট নিয়ে যখন নির্বাচিত হবে তখন এই মানুষগুলো তার জন্য কাজ করবে। তো ফলে সে মানুষগুলো তার জন্য কাজ করলে সেই এলাকার যিনি নেতা, যখনই হচ্ছে কোনো এলাকায় কোনো একটা ঝামেলা হবে, কোনো একটা ডিসপিউট হবে কোনো বিষয়ে, মনোমালিন্য হবে, তো তখন ওই নেতার কাছে যাবে, ওই নেতা ওই বিষয়গুলোকে সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই আমাদের রাজনীতিতে তাই ঘটছে এত বছর ধরে। তৃণমূলের নেতা, তৃণমূল এই জন্যই হচ্ছে জরুরি বিষয়। কিন্তু এই 5 তারিখের পর থেকে তো তৃণমূল বলে কিছুই ছিল না। তো ফলে আমি আশা করি যে হচ্ছে 5 তারিখের পরে একটা নির্বাচনের পরে যদি একটা শক্ত তৃণমূল রাজনীতি গড়ে ওঠে, তো তখন এই ব্যাপারগুলো থেকে আমরা মুক্তি পাবো বলে আশা করি। এবং এটা গড়ে তোলা, এইটা নিয়ে হচ্ছে রাজনৈতিক দলগুলোর কাজ করা উচিত বলে আমি মনে করি, খুবই জরুরিভাবে। আপনার কাছে শেষ প্রশ্ন, যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আলাপ আপনারা করছেন, একদম শুরুতেই এক ধরনের বামপন্থী তকমা এটার সাথে জুড়ে যাচ্ছে, কারণ অনেকগুলো পরিচিত মুখ আছে এখানে। আবার অন্য অনেকগুলো পত্রিকাতেও দেখা গেল যে কি যে এখানে আসলে বৈচিত্র্যপূর্ণ মানুষের সমাবেশ, যেখানে আপনিও আছেন, যেখানে আমরা দেখতেছি নাজিফা জান্নাত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক ছিলেন আন্দোলনের সময়, আমরা হেমার কথা শুনতে পাচ্ছি। এই যে বৈচিত্র্যের সম্মিলন শেষ পর্যন্ত, এবং আপনি এটাও বলেন যে নেতৃত্বের ক্ষেত্রে যে এখানে একটা তরুণদের চর্চার আলাপটা আসতেছে, শেষ পর্যন্ত কি আপনার মনে হয় যে কি এটা আসলে একটা বেটার কোনো কিছু আমাদেরকে দিতে পারবে, নাকি শেষ পর্যন্ত অন্য সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা প্রভাব চলে যাবে? এখানে ব্যাপার যেটা হয়েছে, আমরা তো চেষ্টা করব, আমাদের প্রচেষ্টাটুকু আমরা শুরু করব, শেষটা তো আসলে আল্লাহ জানে। আমাদের চেষ্টা থাকবে, আমাদের মধ্যে যে বৈচিত্র্যটা আছে সেই বৈচিত্র্যটা আমরা মনে করি সমাজের বৈচিত্র্য। তো সমাজে যে বৈচিত্র্যগুলো আছে সেই বৈচিত্র্যগুলো যেভাবে সহাবস্থান করা জরুরি, করতে হবে, করা উচিত, আমাদের মধ্যেও এই সহাবস্থানটা জরুরি। তো ফলে আমরা যেভাবে নিজেদের মধ্যে সহাবস্থানের চর্চা করব, আমরা চেষ্টা করব যে সমাজের সেই সহাবস্থানের চর্চাটাকে আমরা আমাদের রাজনীতির মধ্যে ফুটায় তুলতে, এবং সেই রাজনীতিটাই হবে আমাদের রাজনীতি। আপনাদের আলাপগুলো যেহেতু এখন পর্যন্ত এই পর্যন্তই আছে, আরো বড় কোন স্ক্যান্ডাল হলে নিশ্চয়ই আপনার সাথে আবার আমরা ধরবো আপনাকে আলাপ করার জন্য। দর্শক, আমরা যেটা বলছিলাম যে আপনারা যা বলেন আমরা কিন্তু সেই কথাগুলোই বের করে নিয়ে আসার চেষ্টা করি সেই পক্ষগুলোর কাছ থেকে। সেই একটা প্রচেষ্টার অংশ হিসেবে আজকে আমরা হুজাইফার সাথে আলাপ করলাম। সামনের দিনও নিশ্চয়ই এই ধরনের আলাপগুলো আমরা জারি রাখবো। স্ট্রিমের সাথেই থাকুন।